ছাত্রছাত্রী, আজকে তোমাদের শুরু হবে পরিমিতি লম্ববৃত্তাকার চোঙ। তো দেখো, আমি একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি এঁকে রেখেছি, কিন্তু লম্ববৃত্তাকার চোঙটা কি সেটা তোমাদের একটুখানি জানা দরকার। তোমরা আয়তক্ষেত্র কাকে বলে সেটা জানো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থকে যদি অক্ষ করে আমরা আয়তক্ষেত্রকে ওই অক্ষের চারিদিকে ঘোরাই, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটাকে বলা হবে লম্ববৃত্তাকার চোঙ। তো এখানে যে লম্ববৃত্তাকার চোঙটা আঁকা হলো, তার দেখো উপরে একটা বৃত্তাকার তল, নিচে একটা বৃত্তাকার তল। এই তল দুটো কিন্তু সমান। তো এই যে বৃত্তাকার ক্ষেত্র দুটো আছে তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্র দুটো যোগ করলে যে সরলরেখা পাবো সেটাকে বলা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। আর এটা তো ব্যাসার্ধ। তাই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে লম্ববৃত্তাকার চোঙের 1 নম্বর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। দেখো, এখানে তল হচ্ছে তিনটে, নিচেরটা বৃত্তাকার তল, উপরেরটা বৃত্তাকার তল, এই দুটো তল সমতল, কিন্তু পাশে যে তলটা আছে সেটাকে বক্রতল বলছে। এই বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2πr/h এত বর্গ একক। 2 নম্বর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে তিনটি তলের ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল πr², এটার ক্ষেত্রফল πr², আর বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। তাহলে 2πr² প্লাস 2πr/h এত বর্গ একক। এখান থেকে 2πr কমন নিলে r প্লাস h এত বর্গ একক। আয়তন বা ঘনফল। πr²h এত ঘন একক। আর বিশেষ ক্ষেত্রে যদি এর এক মুখ খোলা হয়, লম্ববৃত্তাকার চোঙের যদি এক মুখ খোলা হয়, তাহলে এক মুখ খোলা 4 নম্বর, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, সেক্ষেত্রে আমরা একটা তল পাবো, আর একটা তল কিন্তু থাকবে না। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে πr² প্লাস 2πr/h এত বর্গ একক। এখান থেকে যদি πr কমন নিই, তাহলে r প্লাস 2h এত বর্গ একক। তাহলে এই চারটে সূত্র পেয়ে গেলাম। যদি এক মুখ খোলা হয় তাহলে এইটা হবে, আর এক মুখ খোলা থাকলে আয়তন পাল্টাবে না, বক্রতলের ক্ষেত্রফল পাল্টাবে না। এবার আমরা আসি, যদি লম্ববৃত্তাকার চোঙটা ফাঁপা হয়। লম্ববৃত্তাকার চোঙটা যদি ফাঁপা হয়,
দেখো এখানে একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ আঁকা হয়েছে। তাহলে এই ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের এখানে তল হচ্ছে কিন্তু বক্রতল দুটো, একটা ভেতরে একটা বক্রতল আছে আর বাইরের পাশ দিয়ে একটা বক্রতল আছে, আর দুটো প্রান্ততল আছে, কিন্তু মাঝখানেরটা ফাঁকা। তো ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ভিতরের ব্যাসার্ধ আর একক, বাইরের ব্যাসার্ধ বড় আর একক, এবং উচ্চতা এইচ একক হলে বক্রতল দুটির ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল। বাইরের যে বক্রতল আছে সেটা তার ক্ষেত্রফল হয়ে যাবে 2π বড় আর এইচ, আর ভেতরের যে বক্রতল আছে তার ক্ষেত্রফল হয়ে যাবে 2π ছোট আর এইচ, এত বর্গ একক। তাহলে এখান থেকে 2π এইচ কমন গেলে আর প্লাস আর, এত বর্গ একক। আর দুটি প্রান্ততলের মোট ক্ষেত্রফল যে কোনো একটা প্রান্তের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রান্তের ক্ষেত্রফল হবে এই অংশটা, তাহলে সেটা হবে এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ। তাহলে পাই আর স্কয়ার, মানে এটা 2π আর স্কয়ার মাইনাস 2π ছোট আর স্কয়ার, এত বর্গ একক। এখান থেকে 2π কমন নিলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, এত বর্গ একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 3 নম্বর, ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের হচ্ছে দুটো বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুটো প্রান্ততলের ক্ষেত্রফল। দুটো বক্রতলের ক্ষেত্রফল এটা 2π এইচ ইন্টু আর প্লাস আর প্লাস 2π আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, এত বর্গ একক। আর ফাঁপা চোঙের উপাদানের আয়তন, ফাঁপা চোঙের উপাদানের আয়তন বড় চোঙের ক্ষেত্রফল আয়তন মাইনাস ছোট চোঙের আয়তন, তাহলে পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক। এখান থেকে যদি পাই এইচ কমন নিই তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, এত ঘন একক। তাহলে মোটামুটি আমরা এই সূত্রগুলো এখানে পেলাম।
এবার আমরা অঙ্কের দিকে যেতে পারি। তাহলে আমরা যা যা পেলাম, যে একটা যদি চোঙ দেওয়া থাকে তার বক্রতলের ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, যদি এক মুখ খোলা হয় তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, এবং ফাঁপা চোঙ যদি হয় তার বক্রতলের ক্ষেত্রফল এবং তার সমগ্রতলের ক্ষেত্রফল এবং তার উপাদানের আয়তন। আচ্ছা দেখো, তোমাদের বইতে অনুশীলনী কোষে থেকে 8 3 দাগ, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 1816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা নির্ণয় করো। তো দেখো, ড্রামটার ছবি আমি একটুখানি তোমাদের দেখাই। ঢাকনা সমেত আছে, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ বলা আছে। ও এইচটা বলা নেই, এখানে আর সমান সমান হবে 28/2 এত সেমি। আচ্ছা, অ্যান্সার ড্রামটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 28/2 এত সেমি সমান 14 সেমি। ধরি ড্রামটির উচ্চতা 8 সেন্টিমিটার, আর ড্রামটা যেহেতু ঢাকনা আছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে চাদরের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 2πr² প্লাস 2πr এইচ এত বর্গ সেমি। এখান থেকে 2πr যদি কমন নেই তাহলে r প্লাস এইচ এত বর্গ সেমি। তাহলে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 14, এখানে 14 প্লাস এইচ এত বর্গ সেমি। কিন্তু ওরা বলে দিয়েছে যে ড্রামটা তৈরি করতে চাদর লাগে 1816 বর্গ সেমি, আর আমার সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়েছে এত বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলটা চাদরের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে এইটা ইকুয়াল টু এইটা। প্রশ্ন অনুসারে অহেতুক গুণ করার দরকার নেই, তাতে তোমাদের সময় বেশি লাগবে, এটাই করবে। 2 ইন্টু 22/7 ইন্টু 14 প্লাস এইচ ইকুয়াল টু 1816। বা 14 প্লাস এইচ ইকুয়াল টু 1816 ইন্টু 7, নিচে হচ্ছে 2 গুণ 22 গুণ 14, 2 গুণ 22 গুণ 14, তাহলে 7 দুগুণ 14, 2 দিয়ে 4 দিয়ে কাটে, 2 দিয়ে কেটে দিন, 2 1 2, 4 দুগুণ 8, 0, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে কাটি, 7 দুগুণ 14, 0, 4, 2 দিয়ে কাটি 11, 3 দুগুণ 6, 1, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 11 দিয়ে কাটলে 3 11,
33 2 11 দুগুণ 22 বা 14 প্লাস এইচ ইকুয়াল টু 32 বা এইচ সমান সমান 32 মাইনাস 14 বা এইচ সমান সমান 4 5 দাও 12 8 হাতে হচ্ছে 1 18 অতএব ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। ছাত্রছাত্রী, তোমরা 6 দাগটা খেয়াল করো তোমাদের বইতে, আমি আর লিখলাম না সময় ব্যয় করার জন্য। এখানে দেখো সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তো তিনটি যে জার আছে তাদের প্রত্যেকটার ব্যাসার্ধ এবং উচ্চতা সমান। ধরে নিচ্ছি, ধরি প্রতিটি জারের ব্যাসার্ধ আর ডেসিমিটার ও উচ্চতা এইচ ডেসিমিটার। অতএব প্রতিটি জারের আয়তন, প্রতিটি জারের আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। অতএব প্রথম পাত্রে অ্যাসিড আছে, অ্যাসিড আছে 2/3 পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। দ্বিতীয় পাত্রে অ্যাসিড আছে 5/6 পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। তৃতীয় পাত্রে অ্যাসিড আছে 7/9 পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। অতএব তিনটি পাত্রে মোট অ্যাসিড আছে, আছে 2/3 পাই আর স্কয়ার এইচ, 5/6 পাই আর স্কয়ার এইচ, 7/9 পাই আর স্কয়ার এইচ এত ঘন ডেসিমিটার সমান 2/3 5/6 7/9 পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। আচ্ছা, ব্যাসার্ধ আর ডেসিমিটার। আচ্ছা, আর সমান বলা আছে 1.4/2 এত ডেসিমিটার। তাহলে এখানে লসাগু 369 2 3 3 দুগুণে 6 3 6 18 18 যদি হয় 3 6 দুগুণে 12 6 দুগুণে 12 15 9 দুগুণে 12 কি হয়ে গেল 2/3 7 দুগুণে 14 এইটা ইন্টু 22/7 ইন্টু 1.4/2 ইন্টু এইচ এত ঘন ডেসিমিটার সমান 27 41/18 ইন্টু 22/7
into 1.4/2 into 1.4/2 into H এত ঘন ডেসিমিটার। এবারে যেটা বলছে এই তিনটি পাত্রের অ্যাসিড একটা বড় পাত্রে ঢালছে। এখানে একটা বড় পাত্রে এটাকে ঢালা হয়েছে, বড় পাত্রে ঢেলেছে এবং অ্যাসিডের উচ্চতা হয়েছে 4.1 ডেসিমিটার। 4.1 ডেসিমিটার, 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের। তবে এই পাত্রে এটাকে ঢালা হয়েছে, তাতে অ্যাসিডের উচ্চতা হয়েছে 4.1 ডেসিমিটার। উচ্চতা হচ্ছে 4.1 ডেসিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে 2.1/2 ডেসিমিটার। বড় পাত্রের ব্যাসার্ধ, বড় পাত্রের ব্যাসার্ধ হচ্ছে 2.1/2 ডেসিমিটার এবং অ্যাসিডের উচ্চতা হচ্ছে 4.1 ডেসিমিটার। অতএব বড় পাত্রের অ্যাসিডের আয়তন 22/7 r² 2.1/2 into H 4.1 এত ঘন ডেসিমিটার। এবার বিষয়টা হচ্ছে ওই তিনটে পাত্রের অ্যাসিডই কিন্তু নতুন পাত্রে ঢালা হয়েছে, বড় পাত্রে ঢালা হয়েছে। তাহলে তিনটে পাত্রের অ্যাসিডের আয়তন আর বড় পাত্রের অ্যাসিডের আয়তন এই দুটো সমান। তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 41/18 into 22/7 into 1.4/2 into 1.4/2 into H equal to 22/7 into 2.1/2 2.1/2 4.1 বা H সমান ডান পাশে যেটা আছে সেটা আগে লিখে নিই। উপরে যা আছে 22 গুণ 2.1 গুণ 2.1 গুণ 4.1, নিচে আছে 7 গুণ 2 গুণ 2। ডান পাশে যা যা আছে সেগুলো লিখে নিলাম। এবারে দেখো বা পাশে যেগুলো নিচে আছে সেগুলো উপরে যাবে, সেগুলো আগে উপরে লিখে নিই। 18 গুণ 7 গুণ 2 গুণ 2, আর উপরে যেগুলো আছে সেগুলো নিচে চলে আসবে। তাহলে 41 গুণ 22 গুণ 1.4 গুণ 1.4। উপরে দুটোতে দশমিক, নিচে দুটোতে দশমিক আছে, তুলে দিলাম। উপরে দুটোতে দশমিক তুললাম, আর একটা দশমিক তুলে নিচে গুণ 10 করলাম। এবারে 22 কাটলাম, 7 আর 7 কাটলাম, 2 কাটলাম, 41 কাটলাম, 14
14কে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 3 7 21, আবার এটাকে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 3 7 21, 2 দিয়ে 18 কাটলে 9 হয়। আর মনে হয় কোথাও বাকিটা কি নেই। তাহলে 22 সমান, উপরে দেখো 3 3কে 9, 9 9 81, আর নিচে হচ্ছে 10 দুগুণ 20। দেখো 81কে 20 দিয়ে ভাগ, 4 20 80, 1 নামলো, 1 নামলো। এখানে দশমিক নিয়ে একটা শূন্য নিলাম। দেখো এর মধ্যে একটা দশমিক নিয়ে শূন্য নেওয়ার পরে 20 যাচ্ছে না, সেই জন্য এখানে আরেকটা শূন্য দরকার, কিন্তু এখানে শূন্য নিতে গেলে এখানে একটা শূন্য নিতে হবে। এবার 5 20 100, তাহলে এইটা হয়ে গেল 4.05। তাহলে আমার প্রশ্নটা ছিল যে উচ্চতা, প্রতিটি জারের উচ্চতা, অতএব প্রতিটি জারের উচ্চতা 4.05 ডেসিমিটার। তোমরা 9 দাগটা খেয়াল করো, আমি বোর্ডে লিখছি না কারণ বইতে তোমাদের অঙ্কটা আছে, সময় নষ্ট হবে সে কারণে লিখছি না। এখানে দেখো বলা আছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। 7 সেমি ব্যাসের একটা লম্বা গ্যাস জার, তাহলে একটা লম্বা গ্যাস জার নিই। এবার এটাতে কিছুটা জল ছিল, এবারে হয়েছে কি এর ভেতরে 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটা নিরেট, এর ভিতরে একটা লম্ববৃত্তাকার চোঙ ডুবিয়ে দিয়েছে। তার ফলে এই ডুবানোর ফলে জলতল কিছুটা উঠবে, তো ধরে নিলাম জলতল এই লেভেলে এলো, তাহলে জলতল বৃদ্ধি পেল এখান থেকে এইটুকু, ধরে নিচ্ছে এটা এই। আচ্ছা, তাহলে গ্যাস জারের ব্যাস, গ্যাস জারের ব্যাস হচ্ছে 7/2 সেন্টিমিটার। ধরি জলতল বৃদ্ধি পেয়েছে 8 সেন্টিমিটার, ধরি জলতল বৃদ্ধি পেয়েছে 8 সেন্টিমিটার। তাহলে এই যে 8 সেন্টিমিটার, এই যে একটা চোঙাকৃতি অংশ আমি পাচ্ছি, এই 8 সেমি উচ্চতার বৃদ্ধি পাওয়া জলের আয়তন, অতএব বৃদ্ধি পাওয়া জলের আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি। তাহলে এখানে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ এত ঘন সেমি। আর যে টুকরোটা
আচ্ছা, নিরেট লম্ববৃত্তাকার লোহার চোঙের ব্যাসার্ধ 5.6/2 এত সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। অতএব নিরেট চোঙের আয়তন পাই ইন্টু আর স্কোয়ার 5.6/2 ইন্টু 5 এত ঘন সেমি। এখন জলতলটা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে এই চোঙটাকে নিমজ্জিত করা। তাহলে এই চোঙের আয়তনটা এই বৃদ্ধি পাওয়া জলের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে এইটা ইকুয়াল টু এইটা। প্রশ্ন অনুসারে পাই ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ ইকুয়াল টু পাই ইন্টু 5.6/2 ইন্টু 5 বা এইচ সমান, দেখো এখানে ডান পাশে যেগুলো আছে উপরে আছে সেগুলো আগে লিখছি। পাই ইন্টু 5.6 ইন্টু 5.6 ইন্টু 5, নিচে যেগুলো আছে সেগুলো লিখলাম। এবার বাঁ পাশে যেগুলো নিচে আছে সেইগুলো উপরে যাবে, গুণ 2 গুণ 2, আর যেগুলো উপরে আছে সেগুলো নিচে আসবে, পাই গুণ 7 গুণ 7। দুটো দশমিক তুলি, নিচে একটা 10 দশমিক তুলে আর একটা 10, এই দুই কাটলাম, পাই কাটলাম, 7 8টা 56, আবার 7 8টা 56, 5 দিয়ে এটাকে কাটলে 2 হয়, 2 দিয়ে এটাকে কাটলে 4 হয়। আর কাটবো না, নিচে 10 থাকলে আমার সুবিধা আছে। বা এই সমান উপরে হচ্ছে 4 8টা 32, নিচে হচ্ছে 10, বা এই সমান 3.2। তাহলে জলতল জলতল কতটুকু উপরে উঠে আসবে? অতএব জলতল 3.2 সেন্টিমিটার উপরে উঠে আসবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু অবশ্যই লিখবে পরীক্ষার সময়। অতএব জলতল 3.2 সেমি উপরে উঠে আসবে। এটা হয়ে গেল। ছাত্রছাত্রী, তাহলে তোমাদের আজকে এ পর্যন্তই থাক। তোমরা সূত্রগুলো ভালো করে দেখো, যেগুলো অঙ্ক করালাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা দেখো। আশা করি তোমাদের কিছু অঙ্ক এখানে হবে। আমি পরের পার্ট 2-তে আরও কিছু এখান থেকে অঙ্ক তোমাদের করে দেখাবো। ঠিক আছে।